নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় বিসঙ্গতি, তীব্র প্রতিবাদ নবগঠিত শিলচর কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের তালিকার ভোটারদের। করালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো, ক্ষোভ জনমনে। উধারবন্দ খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। নদীর ভয়াবহ স্রোতে ভাঙ্গারপাড়ের অস্থায়ী বাঁশের সাঁকো ভাসল নদীতে, খোঁজ নিলেন সুস্মিতা। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হল মেহেরপুরের স্থানীয় জনগণ। এবারে সংবাদ বিস্তারিত। কতিপয় ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে 747 জন ভোটারের নাম এক ওয়ার্ড থেকে চলে গেল আরেক ওয়ার্ডে। গেজেট নোটিফিকেশনের কর্পোরেশনের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে এবং সরকারের অন্যান্য নথিতে রয়েছে এই 746 জন ভোটারের নাম, কিন্তু সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হঠাৎ করে এই ভোটারদের নাম চলে গেল 39 নম্বর ওয়ার্ডে। তা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় 32 নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরলে কাছাড়ের নির্বাচন আধিকারিক মাসি টপন সরজমিনে উপস্থিত হয়ে এলাকাবাসীর দাবি যাচাই করেন এবং তার পর্যবেক্ষণে ধরা পড়ে এই চূড়ান্ত বিসঙ্গতি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে 32 নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীরা প্রশাসনের কাছে আবেদন জানান যাতে অতি শীঘ্র এই বিসঙ্গতি ঠিক করে দেন, কারণ তারা চান না 32 নম্বর ওয়ার্ডে থেকে 39 নম্বর ওয়ার্ডে নাম অন্তর্ভুক্ত থাকুক। সপ্তম খণ্ডের বাসিন্দা বন্ধুদেরকে আমরা এখানে ডেকে আমরা এটাই আমরা ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে অম্বিকাপুর সপ্তম খণ্ড যেটা ভোটার ছিল সেটা বুথ আমাদের 32 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু আমাদের বুথগুলা 39 নম্বর ওয়ার্ডে কিছু 700 বুথ 39 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না, কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা জারি করা হয়েছে সেইটার মতে দেখা যায় যে 32 নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট 7 অন্তর্ভুক্ত করা আছে। আর আমাদের যেটা ম্যাপ করা হয়েছে, ম্যাপিং যেটা করা হয়েছে সেটার মধ্যেও দেখা যায় যে জারনতলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ম্যাপিং করা হয়েছে ইস্ট সাইডটা। তো আমাদের ইস্ট সাইডে যেগুলো ভোটার আছে 700 ভোটারকে তারা ম্যাপের বাইরে 39 নম্বর ওয়ার্ডে আমরা ভোটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের 32 নম্বর ওয়ার্ডে ম্যাপিং এ আমাদেরকে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি। প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা 32 নম্বর ওয়ার্ডে থাকতে চাই। করালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর হারাং নদী ভেঙে যাওয়ার সেতুর পরিবর্তে মানুষের পারাপারের জন্য বাঁশের সাঁকো নির্মাণ হলেও হারাং নদীর রাক্ষসী স্রোতের কাছে বাঁশের সাঁকো কতদূর নিরাপদ, এমনটা জানিয়েছিলেন স্থানীয় জনগণ। শেষমেশ আশঙ্কায় বাস্তবায়িত হারাং নদীর মাঝারি বন্যার আগ্রাসনে পড়ল বাঁশের সাঁকো। ফের নদী পারাপারের সমস্যায় জেরবার মানুষ। প্রশ্ন উঠছে, কবে বসবে প্রশাসন তথা মন্ত্রীদের প্রতিশ্রুতি ভেইলি সেতু? প্রতিশ্রুতির দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো পৌঁছেনি ভেইলি সেতু নির্মাণের সামগ্রী। मुर्दाबाद 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 कृष्णेंदु पाल मुर्दाबाद 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 कृष्णेंदु पाल मुर्दाबाद 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 বরাকের সমস্যা সমাধান করতে না পারলে পদ থেকে পদত্যাগ করতে হবে। পশ্চিম শিলচরের হারাং নদীর ব্রিজের সমস্যা সমাধান করতে না পারলে পদত্যাগ করতে হবে। দেখুন, আজকে আমরা হারাং নদীতে যে পারাপারের সাঁকো ছিল সেই সাঁকোটি আজকের হারাং নদীর গভীর স্রোতে সাঁকোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়।
এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য বিশেষ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ যে পারাপার হয়ে এনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্ররা আজকে স্কুলে যেতে পারছে না, তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে, কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই। তো দুঃখের বিষয়, শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে, আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। অনুরোধ করি আর যে কমসে কম আমরা ঝুলন্ত ব্রিজ একটা দিয়ে আমরা বাচ্চাইন্তর যে ভবিষ্যৎ অন্ধকার দিকে যাক না জেলা না যায়, তাহলে একটা যদি ঝুলন্ত ব্রিজ দিলেন তা আমরা মনে করবো আমরা বাচ্চাইনগুলা স্কুলে আওয়া যাওয়া করতে পারবো। বর্তমান পরিস্থিতিটা কমসে কম একটা সামাল দেওয়া যাইতে পারবো। যে যদি 2 দিনের ভিতরে এই ঝুলন সেতু যদি 2 দিনের ভিতরে যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে গোটে বরাবর মানুষ আন্দোলনে রাস্তায় আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি। কারণ আমরা প্রায় 15 দিন থেকে অপেক্ষারত অবস্থা আছে। মানুষ রোগী যারা আছে এরা মানে রোগে ভুগতেছে, স্টুডেন্টরা পড়তে পারছে না। কিন্তু আমরা আজকে ওই জায়গায় বলছি, এই সবরে সাক্ষী করিয়া হয়েছি যে যদি 2 দিনের ভিতরে যদি আমাদের সমস্যা যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে আমার আন্দোলনের পথটা বাঁচে নেই। বুধবার উধারবন্দ খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। উপস্থিত ছিলেন কাছাড়ের সিইও প্রণব কুমার বরা, বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, সহকারী নির্বাহী বাস্তুকার দেবাশিস দেব চৌধুরী, মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত সহ অনেকেই। বক্তারা জানান, এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে 55 লক্ষ টাকা। বিধায়ক মিহির কান্তি বলেছেন, আরও পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী 2 কোটি টাকা মঞ্জুর করেছেন। জরাজীর্ণ অবস্থায় এই বিল্ডিংয়ের দিয়ে কাজ করতে আমি নিজেও দেখেছি, জল পড়ে উপর থেকে, টিনগুলো নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো। যাই হোক, আজকে এই সদ্য সমাপ্ত হয়েছে এই বিল্ডিংয়ে 55 লাখ টাকা প্রায়, আর কিছু ডেফিসিট রয়েছে। অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের বিডিও সাহেব, আর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কাজ করে সম্পূর্ণ করেছেন। আনটাইড ফান্ডের থেকে 15 ফাইন্যান্সের গতিকে এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার। উনি অত্যন্ত ডাইনামিক, আমাদের এই ভিডিও সবসময় সক্রিয়ভাবে কাজ করে থাকেন। এই বিল্ডিংয়ে যা পর্যায়ে হয়েছে, আগামী দিনে আমাদের আরও 2 কোটি টাকা আসছে, যেটা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। শিলচরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাক সফরে এসে কাছাড়ে যখন ক্যাবিনেট করেছিলেন, তখন এটা ওনাদের কাছে আমরা দাবি রেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তখনই 2 কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন। আশা রাখি আগামী দিনে এই বিল্ডিং একটা পূর্ণ রূপ নেবে, এটার বাউন্ডারি থাকবে, এখানে আরেকটা 2 তলাটা হবে, আর এখানে মোটামুটি এটার সঙ্গে সংযুক্ত রেখে এই এলাকাটাকে একটা উন্নত হবে। এবং সেই বিডিও অফিসে অনেকগুলো চেম্বার থাকবে, যেখানে বিভিন্ন বিভাগের ডিপার্টমেন্ট এসে বসতে পারবে, যাতে এখানেই আমরা বসে আমরা এই এলাকাটাকে কন্ট্রোল করতে পারি। গতিকে আমরা চেষ্টা থাকবে। ঘটা করে বরাক ডেভেলপমেন্ট বিভাগের কার্যালয় উদ্বোধন হলো। এই বিভাগের মন্ত্রী বরাকেরই করিতকর্মা মন্ত্রী কৌশিক রায়। কিন্তু বরাকবাসীর দুঃখের দিন যেন কিছুতেই ঘুচতে চাইছে না। দীর্ঘদিন থেকে সংস্কারের বাহানায় বন্ধ গ্যামন সেতু একমাত্র অন্ধের যষ্টি হিসেবে এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা হিসেবে রয়েছে ফেরি পরিষেবা, যা সন্ধ্যায় বন্ধ হয়ে যায়। হারাং সেতু ভেঙে পড়ায় পর এই অঞ্চলের যোগাযোগের যে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, বাঁশের সাঁকোটিও গত রাতের অবিরাম বর্ষণে নদীতে তলিয়ে গেল হারাং নদীতে। বিপাকে পড়েছেন স্কুল কলেজ পড়ুয়ারা। ভাঙ্গার পার হারাং নদীতে প্রবল জলের স্রোত, অস্থায়ী বাঁশের সাঁকো নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরজমিনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত
চলাফেরা করার জন্য, যেটা হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে, বেলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারোদিক থেকে ব্লকড, ট্রেন চলছে না, সব গুয়াহাটি যাওয়ার রাস্তা বন্ধ, মেঘালয় রুট বন্ধ, আমাদের মহাসড়ক বন্ধ, আর এটা বন্ধ। তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে? তো আমরা যখন পত্রিকা খুলি, পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন। আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে। আপনারা বলেন, বরাকে 2 জন মন্ত্রী আছে এবং 2 জন ইনচার্জ মন্ত্রী আছেন, পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া। তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম SDRF এর নৌকাটা নামাতে পারতো না? যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না, 10 টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি SDRF এর একটা নৌকা আছে, কিন্তু এই নৌকাটা কে? এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না, কাদের জন্য এটা রাখা হয়েছে? যে কেউ ডুবে মরে গেলে SDRF নামবে? এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি। আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে, এটার দায়ী কে থাকবে? মুখ্যমন্ত্রী না প্রশাসন? ডিসি যাদব ছুটিতে আছেন, আমি এডিসির সঙ্গে কথা বলেছি, কালকে আমি দেখা করবো, পারলে আমি আজকেই দেখা করবো। শিলচর মেহেরপুর স্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করল এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ এলাকার তাহের আহমেদ জানান, বিদ্যালয়ের বেহাল অবস্থায় পড়ুয়াদের শিক্ষা পরিষেবা লাঠে উঠেছে। বিদ্যালয়ের নেই বিদ্যুৎ, নেই ফ্যান, ফলে গরমে পড়ুয়াদের ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া 2015 সাল থেকে 2025 পর্যন্ত বিদ্যালয়ের জন্য উন্নয়নের বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়। স্যারের কাছে মেমোরেন্ডাম একটা দিয়েছি মেহেরপুর আলিপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের জন্য। তো ডিসি স্যার নেই, ডিসি স্যার আউট অফ স্টেশনে আছেন। তো আমাদেরকে আমরা ওনার অফিসে দিয়ে রিসিভ করেছি। স্কুলের বেহাল অবস্থা, মেহেরপুর আলিপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন, এই স্কুলের যে অবস্থা, বাজে অবস্থা স্কুলের ফ্যান নেই, লাইট নেই, বহুত 2015 থেকে 2025 অবধি বহুত টাকার খেলিমেলি আছে স্কুলের মিড ডে মিলের পয়সা নেই, স্কুলের সাইকেল আয় 1 তারিখে, দেওয়া হয় আর 1 তারিখে, স্কুলের ফ্যান লাইট ওটা তো কিচ্ছু নেই। স্কুলের যে অবস্থা, এরকম স্কুল মানে ভারতবর্ষে আমি কখনো দেখিনি। লেট্রিন বাথরুম ভয়ানক অবস্থা। প্রেসিডেন্টের সাথেও আমরা কয়েকবার প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়েছি, কিন্তু প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়ে কী করবো? উনি প্রেসিডেন্ট তো অ্যাকশন নিচ্ছেন, কিন্তু উনি ওনার কাজ করছেন না। বর্তমানে স্কুলের সমস্ত ফাইন্যান্সিয়ালি ম্যাটার বন্ধ আছে। তাই আমরা জেলা সভাপতি জেলাধিপতির কাছে আমরা একটাই অনুরোধ, যাতে স্কুলের সঠিক তদন্ত যাতে হেডমাস্টারদের একটা আইনিভাবে একটা শাস্তি দেওয়া হোক, যাতে এই স্কুলের বাচ্চারা ভবিষ্যৎ নিয়ে খেলা নেলা, এটা আমরা মানছি না। আর বিগত দিনে এটা নিয়ে আমরা বৃহৎ বড় গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য। বুধবার 16তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবী জননেতা বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করল বিজেপি। এদিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত স্মৃতিচারণ সভায় উপস্থিত দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন প্রয়াত বিধায়কের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন উল্লেখনীয় কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়ক বিমলাংশু রায়ের সহধর্মিনী শ্রীমতী বাণী রায় ও জ্যেষ্ঠ পুত্র শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well wishers,
You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। জেলার বিভিন্ন স্থানে 6টি হোটেলে ধারাবাহিক অভিযানে অবৈধভাবে পরিবহন বা মজুত করা বিপুল পরিমাণ গরুর মাংস জব্দ করেছে কাছাড় পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রায় 24.5 কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে। এতে গ্রেফতার করা হয়েছে 8 জন ব্যক্তিকে। এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্ম। বাবার নাম আব্দুল মতিন বলবুইয়া, দল কোন জায়গায়? আচ্ছা, কবে থেকে বিল বিক্রি করেন আপনি? 7 মাসের থেকে। বিশেষ সূত্ৰৰ বম খেদি আজি কাছাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত 6টাকৈ অঞ্চলত এটা অভিযান চলা হৈছিল আৰু 6টাকৈ অঞ্চলত অভিযান চলাই অবৈধভাৱে গো মাংস বিক্ৰী কৰা আৰু সৰবৰাহ কৰাৰ সন্দৰ্ভত আমি 6জন ব্যক্তিক 8জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে 24 কেজিৰো অধিক গো মাংস অবৈধভাৱে মজুত ৰখা আৰু বিক্ৰী কৰা গো মাংস আমি জব্দ কৰিছোঁ। 6টা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে, এটা আছিলে আমাৰ বৰখলা অঞ্চলত, কালাইন অঞ্চলত, উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত, ধলাই অঞ্চলত আৰু লক্ষীপুৰ অঞ্চলত। এই 6টা অঞ্চলত আমাৰ এই বিশেষ সূত্ৰৰ খবৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ আৰু অভিযান কালত দেখা গৈছে যে বিভিন্ন সময়ত যদি কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্ট 2021 আৰু ইয়াৰ এমেণ্ডমেণ্ট এইটো এক্ট হৈছে 22, তাৰ ভিত্তিত আমাৰ ইয়াত যেটো স্লটাৰ বা গো হত্যা সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে, নিষিদ্ধ আছে আৰু তাৰ লগতে ইয়াত যেটো স্লটাৰ হাউচ সম্পূৰ্ণৰূপে এখনো অসমত কোনো স্লটাৰ হাউচ নাই আৰু সেই যেটো বিধি ব্যৱস্থা চৰকাৰে যেটো আইন প্ৰণয়ন কৰিছে তাৰ ওপৰত ভিত্তি কৰি এই আইনৰ ভংগ কৰা অপৰাধত আমি 8জনকৈ মানুহক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু 6টা স্থানৰ পৰা আৰু 6টাকৈ মোকৰ্দমা ৰুজু কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে বিশেষ যি আইনগত ব্যৱস্থা আছে কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ অনুসাৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। তেওঁলোকৰ মাধ্যমৰ জৰিয়তে আমি
ৰাইজক অৱগত কৰিব বিচাৰিছোঁ যে যেহেতুকে কেটেল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ মতে গৌ মাংস সৰবৰাহ কৰা বা গৌ মাংস ইয়াত অবৈধভাৱে বিক্ৰী কৰাটো এটা অপৰাধ। গতিকে তেওঁলোকে এই সন্দৰ্ভত সজাগ হোৱা উচিত আৰু আমি তেওঁলোকক এইটোৱে কথা ক'ব বিচাৰোঁ যে এই আইন যিসকল ভংগকাৰী আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি ভৱিষ্যতেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। শিলচর কালাইন রোডের রানীঘাট কৃষ্ণপুর এলাকায় বুধবার সকাল 11টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে মিজোরামের দিকে যাতায়াতরত একটি যাত্রী বোঝাই টাটা সুমো ও গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে একটি ছাগলকে বাঁচাতে ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছনে আসা সুমোটি ট্রাকটিতে ধাক্কা মারে। সংঘর্ষে সুমোর 4 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের শিলচর মেডিকেল কলেজে পাঠান। অভিযোগ উঠেছে 108 নম্বরে ফোন করেও 1 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়নি। এই ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা শিলচর কালাইন রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে অরুণাচল পুলিশ চৌকি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা সচল করে। কল করছি 108 আইছে না না কয় তারা কয় লোকাল কোনো সব বিজি কোনো 108 अवेलेबल নাই। মানে কেমন সময় থেকে যোগাযোগ করতে? ওই সময় থাকি রিপ্লাই কিটা দিছে? রিপ্লাই দিছে নিয়ারেস্ট অ্যাম্বুলেন্স নাই নাই নাই। একটা 1-2টা করলাম। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বড় অ্যাক্সিডেন্ট। 2টা গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিজোরামের গাড়িটা গুয়াহাটির থেকে আবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে রানীঘাট। এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা 108-তে কল করছি। তারা কয় নিয়ারেস্ট কোনো অ্যাম্বুলেন্স নাই। এটার লাগি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে আসছে, এখন তো কোনো অ্যাম্বুলেন্স আইছে না। এরকম মানুষ কি বাঁচবো গেলে অ্যাক্সিডেন্ট হইলে কোনো অ্যাম্বুলেন্স নাই, মানুষ কিরকম দিব গাড়ি? আমরা অটো দিয়া মেডিকেল কলেজ পাঠাইছি যারা ইনজুরি হয়েছে এরারে, কিন্তু 108-এ ফোন করার পরে তারা বলছে নিয়ারেস্ট কোনো জায়গা অ্যাম্বুলেন্স নাই। আমরা সরকারের কাছে ওটাও দাবি যে আম পাবলিকর যদি কিচ্ছু হয় আর আমরা যদি ফোন করি উঠিয়া কোনোদিন অ্যাম্বুলেন্স নাই, তো আর করার কিচ্ছু নাই। জনসাধারণ বরাবরের একটাই রাস্তা তো এখন কালাইন রোড। এখন এমন তো বিশ্ব শর্মা স্যারে জানেন যে একটাই রাস্তা, এই রাস্তার নিয়মে গেলে তো নিয়ারে সবসময় অ্যাম্বুলেন্স রাখতে আসবো। এরপরে এরা ওই লাগি মিজোরাম স্টেটের মানুষ, বাইরে স্টেটের মানুষের কোনো ফেসিলিটি পাইছে না। এখন এটা কি করা যায়? এখন হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের সদস্যদের তরফ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত সদ্য নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। বুধবার শিলচরের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থের নতুন পট্টির বাসভবনে হাজির হন হিন্দু যুব ছাত্র সংস্থার সদস্যবৃন্দ। নবনির্বাচিত রাজ্যসভার সাংসদকে অভিনন্দন জানাতে প্রথমে সাংসদের গলায় উত্তরীয় পড়ানো হয়। তারপর সাংসদের হাতে মানপত্র তুলে দেন হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য ও জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কিংসুক নাথ, শর্মিলা পাল বিশ্বাস, নন্দিনী পাল, মনোমঙ্গল নাথ ও সাধারণ সম্পাদক রাজু দে। আজকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর আজকে তারা যেভাবে আমাকে সংবর্ধিত করলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। সাংসদ হয়েছি, দায়িত্ব বেড়েছে, আগে সংগঠনে কাজ করেছি। স্বাভাবিকভাবেই আমাদের এখানের যারা বরাকবাসী জনগণ যারা রয়েছে প্রত্যেকের কিছু প্রত্যাশা রয়েছে। আমি চেষ্টা করব আগামী 6 বছরে সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারি সেদিকে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। আজ হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আমরা আজকে আমাদের নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থকে আমরা সম্বর্ধনা জানালাম। তৎসহ সমস্ত আসাম থেকে কনাদ পুরকায়স্থকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী পথ চলার আমরা বরাকের মুক্তি সূর্য হিসাবে প্রতিষ্ঠিত করলাম। আশা রাখবো আগামী 6 বছরে বরাক উপত্যকার সব ধরনের কথাবার্তা থেকে শুরু করে সব কিছু সংসদে তুলে ধরবে। ধলাই পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ ভাগাবাজার এলাকা থেকে জাল নোট সহ এক যুবককে আটক করে ধলাই পুলিশ। ধৃত যুবক জামালপুরের বাসিন্দা
কমরুল হক লস্করের পুত্র মাহমুদুল হাসান লস্কর। জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে ধলাই পুলিশ তাকে আটক করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে তার কাছ থেকে বৃহৎ পরিমাণের জাল নোট পাওয়া যায়, তবে এখনো পর্যন্ত জব্দকৃত টাকার সঠিক পরিমাণ জানা যায়নি। 1 লাখ টাকা ও এগুলো নকলি বার হয়ে গেছে, আমি তার 1,50,000 টাকা দিতাম। 1,50,000 টাকা ভাই তো টাকা গুণ দেখা চাই একবার কিতাই গুণ এগুন কিতা তুই তোর মুখে ফসাই তুমি কি নকলি দিলাইছে আমারে, আমি তার আনি 1 লাখ দেখা চাই ওইটা টাকা রে বাদ দেখিও টাকা গুণ খাট বলনি এগুন আমি আরেক গুর কাছ থেকে আনছিলাম, এগুন নকলি বার হয়ে গেছে। নকলি দিয়ে আমার ফার্ম দেওয়ার লাগলে আমি ফার্ম দেওয়ার লাগলাম না, আমি খেয়াল করছি না, আমি তোর আনি দেওয়ার লাগলাম। এখন তুমি দেখছো দেখুন আমি তোর কাছে টাকা পাইতাম না। হয় 1,50,000 টাকা দিবার কথা আসলো। কত সময় বিক্রি দিতে হবে? কটার ভিতরে আমার টাকা আনিয়ে দিবে এখন তুমি কোথায়? কালকুর ভিতরে। কালকুন না রাত? এখন রাত ম্যানেজ করা লাগবে না। রাত তুমি আমার 12টার ভিতরে আমার টাকা অ্যাকাউন্টে দেখাইয়া দিলে তো শেষ না পারবেন? আচ্ছা পারলে না কিতা করতাম তুমি তোর মুখে কইলা জানে টাকা বাজা করিস ভাই। হ্যাঁ কালকে সকাল অনুমানিক 11:30টার সময় জামালপুরের একজন ছেলেরে 2 নম্বরই টাকা দিয়া বাগাবাজার ধরা হয়েছে। ধরার পরে পুলিশে গিয়ে আনছেন, আনার পরে তারা লইয়া গেছেন। ভিডিও ক্লিপও আছে। হে লেনদেন করে মানুষের লগে, যত লেনদেন করে অত লেনদেনও কিছু সংখ্যক জালি নোট ঢুকাই দেয়। এইরকম করতে করতে মানুষ বিরক্ত লাগিয়ে আসছে। এই জালি নোট দিয়া মানুষে চায় না যে করতো। এরপরে লাস্টে জালি নোট পাইলে মানুষে ভয় করে, মানুষে কথা বাইর করে না। আমি এসপি মহোদয়ের কাছে আমার অনুরোধ, যে সিএম স্যারের কাছে আমার অনুরোধ, যে বাগাবাজার জামালপুর এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, তারা জালি নোটর কারবার করেন। তারার একটা গৃহ আছে, তারার একটা গ্যাং আছে। তারা টেকা বানাইয়া নিয়া আর কাপড়ে ঠগায়। আর আগুয়া জাগুয়া মানুষ পাইলে, কিছু সরল সিধা মানুষ পাইলে এরারেও ঠগায়। আর ঠগাইয়া আর ও ইলা অনেক ঘটনা হইয়া আছে। মানুষে ভয় করে কয় না, তারা কিছু গুন্ডা প্রকৃতির মানুষ। ওদের কাছে করজুড়ে আবেদন, বিচার চাই যে এই যে জামালপুর বাগাবাজার এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, এরারে যে কোনো মতে হ্যারাসমেন্ট করিয়া তারারে আনিয়া অ্যারেস্ট করিয়া তারারে আইনের আশ্রয় আনিয়া তারা জিজ্ঞাসাবাদ করার জন্য। মানব সভ্যতা ও সুস্থ সংস্কৃতির বিনাশ ঘটাতে দানব শক্তির উদ্ভব ঘটেছে যেন বর্তমানে। দেশবাসী সবচেয়ে বড় সাক্ষী থাকলেন পেহেলগাঁওয়ে সনাতনী একের পর এক নিধনে। দানব শক্তির হাত পা কাঁপল না সনাতনীদের নিধন করতে। তাই দানব শক্তি প্রতিহত করতে শ্রীভূমি ব্রাহ্মণ সমাজ বিশেষ উদ্যোগ নেন। রুদ্রচণ্ডী পুজো ও রুদ্রচণ্ডী যজ্ঞ আয়োজন করলেন সংগঠনের কর্মকর্তারা। বুধবার শহরের টাউন কালীবাড়ি প্রাঙ্গণে পুরোহিতদের পুজোর মাধ্যমে শুরু হলো 3 দিনের কার্যক্রম। নমস্কার, CNN 24 পক্ষ থেকে সমগ্র শ্রীভূমিবাসীকে আজ আন্তরিক অভিনন্দন। যেহেতু আজ শ্রীভূমি ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে চণ্ডী পূজার আয়োজন হচ্ছে, কী উদ্দেশ্য রয়েছে চণ্ডী পূজার? নমস্কার, আমরা করিমগঞ্জ ব্রাহ্মণ সমাজ বহুদিনের পরিকল্পনা যে বাংলাদেশ, পাকিস্তান এবং দেশের ভিতরেও আমাদের অনেক অশুভ শক্তি মাথাঝাড়া দিয়ে উঠছে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মঠ মন্দিরে এই সমস্ত অশুভ শক্তি এবং দানবদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দেবীর আরাধনা ছাড়া আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী গত 24 মে একটি সার্বজনীন সভার আয়োজন করা হয়েছিল এই কালীবাড়ির কালীমাতার মন্দির প্রাঙ্গণ। তখন সকলের সর্বসম্মতিক্রমে আমরা এই রুদ্রচণ্ডী পূজা, রুদ্রচণ্ডী পাঠ, 10 সহস্র রুদ্রচণ্ডী জপ এবং 2 দিনের যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। এই যজ্ঞানুষ্ঠানে 1008 বেলপাতা দিয়া এবং জব তুলসী দিয়া, জব এবং তিলজব দিয়া এটা যজ্ঞ করা হবে।
এই উদ্দেশ্য নিয়ে যে আমরা যে আরম্ভ করেছিলাম এটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলিতেছে এবং এই শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সমাজের লোকের সাহায্য সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হইতেছে। আগামী দিনে এইগুলি হবে বলিয়া আমাদের ধারণা আছে। যে পাকিস্তান, বাংলাদেশ, মুর্শিদাবাদ, পহেলগাঁও সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে সনাতনীদের উপর, বাংলাদেশের চিন্ময় প্রভুর উপর যেভাবে নির্যাতন হচ্ছে, মহিলা, নারী, শিশুদের উপর অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা হচ্ছে, সেই সমস্ত প্রতিবাদ তো মানব সমাজ করেই যাচ্ছে বিভিন্নভাবে। কিন্তু তার থেকে রক্ষা করতে হলে যার দরকার, যেমন মহিষাসুরমর্দিনী মা দুর্গার আরাধনা করি, তেমনি এই সমস্ত অশুভ দানবদের ধ্বংস করতে, সুস্থ সনাতনী মানুষদের রক্ষা করতে, দেশের শান্তি শৃঙ্খলা সামাজিক পরিস্থিতি সুস্থভাবে বজায় রাখার জন্যই ব্রাহ্মণ সমাজের, শ্রীভূমি ব্রাহ্মণ সমাজের উদ্যোগে এই মহা আয়োজন করা হয়েছে। সমস্ত স্তরের হিন্দু, সমস্ত ভাই বোন, আপামর জাত, সমস্ত বর্ণের সকলকে নিয়েই, সেটা শুধু ব্রাহ্মণদের নয়, সমস্ত সনাতনীদের পক্ষ থেকে মায়ের এই পূজা, আরাধনা, যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিলচর প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী প্রমুখ। প্রত্যেকে এক এক করে উত্তরীয় ও স্মারক দিয়ে ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা জানান। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও অন্যান্যরাও বক্তব্য রাখেন। অভিজিৎ ভট্টাচার্য মহাশয়, স্পোর্টস জার্নালিস্টদের জন্য আজকের দিনটি সারা বিশ্বে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে হিসেবে পালিত হচ্ছে 1994 সাল থেকে। স্পোর্টসের বিশেষ মাহাত্ম্য আছে আজকের দিনে। আজকের এই অশান্ত পরিস্থিতি সারা বিশ্বে, যেখানে চারিদিকে শুধু যুদ্ধ এবং একটা সাম্প্রদায়িক মনোভাব চারিদিকে বিরাজ করছে, সেইখান থেকে স্পোর্টসের কিন্তু বিশেষ অবদান রয়েছে। স্পোর্টস এমন একটা মাধ্যম যে মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা কোনো কিছু দরকার পড়ে না। যারা খেলোয়াড় তারা কেউ কোনোদিন জিজ্ঞেস করে না তুমি কোন ভাষায় কথা বলো। পা যখন খেলে, ফুটবল খেলে তো পাই খেলে, হেড খেলে, মাথা খেলে। তো সেখানে ভাষা নিয়ে কোনো প্রশ্ন হয় না, ধর্ম নিয়ে কোনো প্রশ্ন হয় না, বর্ণ নিয়ে প্রশ্ন হয় না, জাত নিয়ে প্রশ্ন হয় না, ধনী গরিব নিয়ে প্রশ্ন হয় না। এই স্পোর্টসের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, ইউনিভার্সাল ব্রাদারহুড যেটাকে বলা হয়, সেটা অ্যাচিভ করা খুবই সহজ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।